আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। মেট্রো স্টেশনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ মেট্রো রেলের। ববি হাজ্জাজ সহ ঢাকার 10টি আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত। সপরিবারে ওমরা পালনে যাচ্ছেন তারেক রহমান। বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডার উপর শুল্ক বাড়িয়ে দিলেন ট্রাম্প। ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি সই। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। চাকরি ও উন্নত জীবনের আশায় শত শত তরুণ পাড়ি জমাচ্ছে রাশিয়ায়। মস্কোর শপিং মলে সেলসম্যান, সিকিউরিটি গার্ড, রেস্টুরেন্টের শেফ সহ বিভিন্ন পদে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখানো হচ্ছে তাদের। 2-3 বছর চাকরি করার পর নাগরিকত্ব প্রদান এবং এর পাশাপাশি বাবা মা ভাই বোনকেও রাশিয়ার নাগরিকত্ব দেয়া হবে এমন আশ্বাসও মিলছে। এমন সব প্রলোভনে পড়ে শত শত বাংলাদেশি তরুণ যুবক দুবাই, সৌদি আরব অথবা তুরস্ক হয়ে পৌঁছে যাচ্ছে রাশিয়ার রাজধানী মস্কোতে। 1-2 সপ্তাহ পর তাদের গাড়িতে করে অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়। গাড়িটি পৌঁছে যায় মস্কো থেকে 100 থেকে 150 কিলোমিটার দূরে রাজধানীর বাইরে জনমানবহীন এলাকায় অবস্থিত রাশিয়ার একটি প্রশিক্ষণ কেন্দ্রে। তখন বাংলাদেশি তরুণ যুবকরা বুঝতে পারে তাদের একটি সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে। এরপর শুরু হয় তাদের মোটিভেশনের কাজ। বলা হয়, যুদ্ধে অংশগ্রহণ করলে মাসে 4 লাখ রুবল পারিশ্রমিক দেয়া হবে। প্রাপ্ত রুবেল বাংলাদেশেও রেমিটেন্স হিসেবে পাঠাতে পারবে তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হলে তাদের রাশিয়ার নাগরিকত্ব দেয়া হবে। এই প্রস্তাবে রাজি না হলে এখান থেকে বের হওয়ার রাস্তাও বন্ধ। অগত্যা জীবনের মায়া ত্যাগ করে চুক্তিনামায় স্বাক্ষর করেন তারা। পুলিশের সিআইডি অর্থাৎ অপরাধ তদন্ত বিভাগের মানব পাচার সেল জানিয়েছে, ঢাকা ভিত্তিক সংস্থা ড্রিম হোম ট্রাভেল গত 2 বছরে প্রায় 20 জন বাংলাদেশিকে রাশিয়ায় পাচার করেছে বলে তথ্য পেয়েছে তারা। জানা গেছে, তরুণদের প্রতি মাসে 2 থেকে 2.5 লাখ টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানটি প্রথমে ওমরা ভিসায় সৌদি আরবে পাঠায় তরুণদের। ওমরা করার পর তাদের রাশিয়ার মস্কোতে পাচার করা হয়। মস্কোতে সুলতান নামে এক বাংলাদেশি ব্যক্তির কাছে তাদের বিক্রি করা হয়। সুলতান তাদের রাশিয়ান সৈন্যদের হাতে তুলে দেয়। এই 20 জনকে সামান্য প্রশিক্ষণ দিয়ে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছিল। যারা প্রত্যাখ্যান করেছিল তাদের ঠিকমতো খাবার দেয়া হতো না, এমনকি শারীরিক মানসিক নির্যাতনেরও শিকার হয়েছিলেন তারা। ওই 20 জনের মধ্যে 3 জনকে মস্কোর স্থানীয় একটি চক্র ইতোমধ্যেই হত্যা করেছে বলে সিআইডি কর্মকর্তারা জানান। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি 3 থেকে 4 জন বাংলাদেশিকে ইতোমধ্যে হত্যা করা হয়েছে। যেহেতু তারা অবৈধভাবে প্রবেশ করেছিল, তাই তাদের মরদেহ ফিরিয়ে আনা এখন অনেক দূরের বিষয়। মেট্রো রেলের চলাচল সাময়িক বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে রোববার দুপুর 12:30টার দিক থেকে মেট্রো রেলের চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, রাজধানীর ফার্মগেট থেকে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু হয়। এরপর থেকে মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। নিহত তরুণের নাম আবুল কালাম আজাদ। তার বয়স আনুমানিক 35 থেকে 40 বছর। তার বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সর্বশেষ খবরে জানা গেছে, প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর উত্তরা আগারগাঁও উত্তরা সেকশনে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে আগারগাঁও মতিঝিল আগারগাঁও সেকশনে ট্রেন চলাচল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপিতে এখন তৎপরতা তুঙ্গে। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও দলের অভ্যন্তরে চলছে মনোনয়ন প্রক্রিয়ার চূড়ান্ত প্রস্তুতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সরাসরি তত্ত্বাবধানে থাকছেন এবং সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন ফোনের মাধ্যমে। দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, তারেক রহমান প্রতিটি আসনে প্রার্থীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক সক্ষমতা যাচাই করছেন। ইতোমধ্যেই ঢাকার বেশ কয়েকটি আসনের প্রার্থী
প্রার্থীরা ফোনে অনুমোদন পেয়েছেন এবং কেউ কেউ প্রচারও শুরু করেছেন। ঢাকার আসনগুলোর সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ঢাকা 3-এ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 4-এ তানভীর আহমেদ রিবন, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 8 মির্জা আব্বাস, ঢাকা 10 ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, ঢাকা 12 হাবিবুন খান নবী সোহেল, ঢাকা 13 ববি হাজ্জাজ, ঢাকা 14 সানজিদা ইসলাম তুলি, ঢাকা 15 মামুন হাসান, ঢাকা 16 আমিনুল হক। বৃহত্তর জেলা ও উপজেলার আসনগুলিতেও দলের হাইকমান্ড ধাপে ধাপে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। ইতিমধ্যেই 60টির বেশি আসনের প্রার্থী নির্ধারণ হয়েছে, যেখানে পারস্পরিক মতভেদ নেই। আগামী মাসে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। তিনি জানান, তারেক রহমান 20 থেকে 21 নভেম্বরের মধ্যে সৌদি আরবে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওমরা সম্পন্ন করে তিনি পুনরায় লন্ডনে ফিরে যাবেন। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির এক সদস্য জানিয়েছেন, 23 নভেম্বরের দিকে সম্ভাব্য সময় ধরে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে এবং সরকারি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তিনি আরও জানান, তারেক রহমানের ব্যবহারের জন্য জাপান থেকে একটি বুলেট প্রুফ গাড়ি দেশে আনার প্রক্রিয়া চলছে। দেশে ফেরার পর তিনি গুলশান 2-এর 196 নম্বর সড়কের বাড়িতে অবস্থান করবেন। এই বাড়িটি 1981 সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর আরও 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে ব্যবহার করে প্রচারিত অ্যান্টি ট্যারিফ বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরও বাড়ানো হচ্ছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণামূলক বলে উল্লেখ করে অভিযোগ করেন, কানাডা বিজ্ঞাপনটি সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি তাদের তথ্য বিকৃতি ও শত্রুতামূলক আচরণের কারণে কানাডার পণ্যে বর্তমান হারের উপর আরও 10% শুল্ক বৃদ্ধি করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। এরপর দিন অ্যান্টেরিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানান, তিনি আলোচনার সুযোগ রাখতে যুক্তরাষ্ট্রে প্রচারিত তাদের অ্যান্টি ট্যারিফ বিজ্ঞাপনের প্রচার স্থগিত করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আজ রোববার মালয়েশিয়ার আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে এই চুক্তিতে স্বাক্ষর করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ন ভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে গত জুলাইয়ে সীমান্ত সংঘাত বন্ধের কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। গত জুলাই মাসে মারাত্মক সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া। ট্রাম্প এ সম্পর্কে বলেন, তার প্রশাসন এই সংঘাত বন্ধ করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি শান্তি চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে খুবই ভালো, এমনকি এ বিষয়ে তিনি জাতিসংঘের চেয়েও অনেক ভালো বলে দাবি করেন ট্রাম্প। দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন ছিল আজ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।